আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা কথা বলবো ভিভো Y20G এই ফোনটিকে নিয়ে। ভিভো Y20G এটি নামের সাথে অনেকটা গেমিং ভাব জড়িত আছে। সো ভিভো Y20G এই ফোনটি আমি আমার ব্যবহারে অনেকটাই ইন্টারেস্টেড এবং বেশিরভাগই কনফিউজড হয়ে গেছি যে এটা আসলে কোন টার্গেটের মানুষদের জন্য ফোনটি তৈরি করা হয়েছে। আসলে গেমিং ফোনের জন্য মানুষদের জন্য, নাকি এটা আসলে ওভারঅল অলরাউন্ডার ফোন হিসাবে মার্কেটে ছাড়া হয়েছে। আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনি আসলেই কনফিউজ থেকে দূর হতে পারবেন। সো এই ফোনটির একটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে 128GB এবং সেটার প্রাইস রাখা হয়েছে 17,990 টাকা। আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর মাহির টেলিকম, কোনাবাড়ি প্লাজা, মন্ত্রী মার্কেটে তাদের শপ রয়েছে এবং 4 নম্বর দোকানটি তাদের 6.5 ইঞ্চের একটি IPS HD প্লাস ডিসপ্লে থাকছে এবং এই প্যানেলের রেজুলেশন 1600x720p এবং এই ডিসপ্লেটির PPI 270, অ্যাসপেক্ট রেশিও 20:9। খুবই খারাপ লাগলো যখন আমি এই ফোনটির HD প্লাস ডিসপ্লের কথা শুনলাম বা দেখলাম স্পেক ওয়াইজ, কিন্তু আসলে 18,000 টাকা বাজেট রেঞ্জে এরকম HD প্লাস ডিসপ্লে ডিজার্ভ করে না। এখানে ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়াটা খুবই দরকার ছিল। এছাড়াও চিন এবং বেজেলের পরিমাণ মিনিমালভাবে কমানোর দরকার ছিল। এখানে অনেকটাই বর্ডার জুড়ে আছে চিন এবং বেজেলের পরিমাণটা। এছাড়া ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ও স্যাচুরেটেড বেশ ভালো ছিল, বেশ ন্যাচারাল কালার প্রোভাইড করতে পারে এবং ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো ছিল। কোনো প্রকার দিক থেকেই এটার নেগেটিভিটি ইস্যু আপনার চোখে পড়বে না। তবে যেহেতু এটি HD প্লাস ডিসপ্লে, সেক্ষেত্রে এটি অনেকটাই শার্প ইমেজ থেকে বঞ্চিত থাকবে। ডিসপ্লের ক্ষেত্রে পুরোপুরি এই ফোনটি কোনো আলাদা কোনো ডিজাইন অফার করছে না। এটি ভিভো Y20 এবং যে ভিভো Y12s, এটির ডিজাইনের একটি রিফারবেশন, একটা ভার্সন বলা যায়। এটির ডিজাইন মোটামুটি ভালোই, তবে একই ডিজাইন বারবার ভিভোর কাছ থেকে আশাবাদী অন্তত আমি না। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের এবং উপরে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ডিজাইন। পলিকার্বনেট ডিজাইন হলেও এটা খুব একটা গ্লোসিও বলা যায় না, খুব একটা ম্যাটও বলা যায় না। এটা মোটামুটি ভালোই ছিল এই বাজেট অনুযায়ী এবং বেশ হার্ড ছিল আমার ব্যবহারে, আমি দেখতে পারছি। এবং এটার যে আঙ্গুলের ছাপ পড়বে সেটাও খুব কম মাত্রায় পড়ছিল। দুটি কালারে এই ফোনটি অ্যাভেলেবল পাবেন, একটি হচ্ছে পিউরিস্ট ব্লু, আরেকটি হচ্ছে অবসিডিয়ান ব্ল্যাক। সো দুটি কালারের ভিতরে কোন কালারটি আপনার পছন্দের তালিকায় রাখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে এই ফোনটির ডান পাশে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং তার ঠিকই উপরে থাকছে ভলিউম রকার। ফিঙ্গারপ্রিন্টটা সঠিক পজিশনেই ছিল এবং আঙ্গুল যেখানে সহজেই পৌঁছায়। ফিঙ্গারপ্রিন্টের অ্যাকুরেসি বেশ ভালো ছিল, তবে অ্যানিমেশন স্পিডটা কিছুটা স্লো। এটা অন্তত চোখে খুব একটা পড়ে না। তবে এর চেয়েও কম বাজেটের ফোনে যখন ব্লেজিং ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় তখন এটা আসলে কম বলে মনে হবে। অন্যদিকে ফেস আনলক সুবিধাও থাকছে, সেটাও বেশ ফাস্ট ছিল এবং অ্যানিমেশন স্কেলের জন্য সেটাও কিছুটা স্লো মনে হতে পারে, তবে সেটা স্লো বলা যাবে না। তবে দিনের বেলা ফেস আনলকটা ভালোভাবে কাজ করলেও রাতের বেলা মানে লো লাইটে কিছুটা স্ট্রাগল করবে, লাইট কমতে থাকলেই। এটা মোটামুটি এই ধরনের ফেস আনলকের কাছে কমন ব্যাপার। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে মাইক্রো USB পোর্ট, ইয়ারফোন জ্যাক, স্পিকার ও মোনো মাইক্রোফোন। আর এই স্পিকারটা কোনো প্রকার স্টেরিও না, এটা স্পিকারটা খুব একটা লাউডও না এবং মোটামুটি লাউড বলা যায় এবং এটার যে ভাইব এটা মোটামুটি এই বাজেট অনুযায়ী ঠিকই আছে। এবং বাম পাশে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম সাথে একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরা নিয়ে। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক পোর্শনে এবং ভিভোর Y20G এই ফোনটিতে ফ্রন্টে থাকছে একটি ওয়াটার ড্রপ নসের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এটির অ্যাপারচার 2.2 এবং থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা 2.4 অ্যাপারচারের। আরেকটি ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ইউজলেস ডেপথ সেন্সর ক্যামেরা। অর্থাৎ এই ফোনটিতে 18,000 টাকা বাজেট রেঞ্জেও কোনো প্রকার আলট্রা ওয়াইড ক্যামেরা আপনারা পাচ্ছেন না। এটা ভিভোর কাছ থেকে মেনে নেওয়া যায় না। আজাইরা ইউজলেস দুইটা ক্যামেরা দিয়ে রাখছে মেইন ক্যামেরা বাদে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার 1.8 অ্যাপারচার হওয়াতে ফ্রন্ট ক্যামেরাটা বেশ ভালো রেজাল্ট দিয়েছে। দিনের বেলাতেও মোটামুটি অনেকটাই নয়েসলেস ছবি দিচ্ছিল, যা বেশ ভালো ব্যাপার। অন্তত ফ্রন্ট ক্যামেরাতে 1.8 অ্যাপারচার খুব কম সংখ্যক ফোনেই দেখা যায়। তবে লাইটিং কন্ডিশনে কিন্তু এটা বেশ ভালো রেজাল্ট দিয়েছে। অনেকাংশের ন্যাচারাল কালারটাকে বুস্ট আপ করে রাখতে পারছিল এবং ডাল ছবি কোনোভাবেই প্রোভাইড করছিল না, তবে কিছুটা স্মুথ হয়ে যাচ্ছিল, যার কারণে ফ্রন্ট ক্যামেরাটা অনেকটাই ডিটেল হারিয়ে ফেলছিল। ফ্রন্ট ক্যামেরাতেও পোর্ট্রেট আছে, তবে পোর্ট্রেটটা ভালো কাজ করতে পারে, তবে এজ ডিরেকশনও খুব ভালো ছিল। ব্লার অ্যামাউন্ট কমিয়ে বাড়িয়ে নেওয়ার অপশন আছে। তবে ফ্রন্ট ক্যামেরাতে ব্যাকগ্রাউন্ড জ্বলে যাওয়ার প্রবণতা খুবই অতিরিক্ত মাত্রায় আমরা দেখেছি। মেইন ক্যামেরাটাও বেশ ভালো রেজাল্ট দিয়েছে, সবসময় বুস্ট আপ কালার পাচ্ছিলাম এবং লাইট কন্ডিশনেও বেশ স্যাচুরেটেড ছবি প্রোভাইড করছিল এবং কন্ট্রাস্টটাও বেশ ঠিকঠাক আছে এবং ডিটেলটা লাইট কন্ডিশনে গেলে কিছুটা স্মুথ হয়ে যায়, যার ফলে আনন্যাচারাল কালার প্রোভাইড করে
এবং সেখানে ডিটেলটা অনেক মাত্রায় হারিয়ে ফেলে। তবে এই ফোনটির ক্যামেরা দিয়ে অবশ্যই দিনের বেলা ভালো ভালো ছবি পাবেন, কালারফুল কন্ট্রাস্টি ছবি পাবেন, যা দেখতেও বেশ ভালো লাগে। মেইন ক্যামেরার কোয়ালিটিও বেশ ভালো ছিল। এখানে ব্লার অ্যামাউন্ট কমানো ও বাড়ানোর অপশন থাকছে, যার কারণে ব্লারটা আপনার ন্যাচারাল করতে নিতে পারবেন আর কি। এবং ব্লার অ্যামাউন্টের এজ ডিটেকশনও খুব ভালো ছিল। অন্যদিকে 2 মেগাপিক্সেলের ইউএসলেস ম্যাক্রো ক্যামেরা, এরকম ম্যাক্রো ক্যামেরা মেইন ক্যামেরা দিয়ে তোলা যায়। তবে এটা যে আসলে আলাদাভাবে কেন ম্যাক্রো ক্যামেরা দেওয়া লাগে বা ক্যামেরার সংখ্যা বাড়ানোর জন্য দেয় বুঝি না আমি। তবে বাজেট অনুযায়ী এটা অবশ্যই কনসিডার করা দরকার ছিল। তবে কনসিডার বলতে 18,000 টাকায় আলট্রা ওয়াইড ক্যামেরা সরাইয়া ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে, এটা আসলেই বেমানান। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজলিউশনে এবং 720p-তে থাকছে 120 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশন করার সুবিধা। মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি ভালো ছিল, স্লো মোশনও বেশ ভালোই বলা যায়। এবারে এই ফোনটির হার্ডওয়্যার নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর এবং এটি একটি অক্টা কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 গিগাহার্জ। ভিভো ফার্স্ট টাইম এই কোনো গেমিং প্রসেসর নিয়ে ফোন আনলো এবং এটা এই বাজেট অনুযায়ী খুব একটা খারাপও বলা যায় না। তবে গেমিং ফোন এটা একটা ভালো ব্যাপার এই বাজেট অনুযায়ী। এই ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো, স্মুথ গ্রাফিক্সে গেমগুলো অনেকাংশে হ্যান্ডেল করে খেলা যাচ্ছিল এবং পাবজি, অ্যাসফল 9 এবং ফ্রি ফায়ারও আপনারা এই ফোনটিতে খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়াই, অর্থাৎ হাই গ্রাফিক্সে না দিয়ে। তবে মিডিয়াটেকের প্রসেসর দীর্ঘ সময় খেললে অতিরিক্ত মাত্রায় হিট হবে, তার ফলে ফোনটা অনেকটা ল্যাগিংয়ের সম্মুখীন হবে। এই ব্যাপারটা আপনারা কিছুটা হলেও কনসিডার করে নিন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে র্যাম হিসেবে আছে 6GB র্যাম এবং রম হিসেবে আছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই বাজেট অনুযায়ী র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে আমার কোনো কমপ্লেন থাকছে না এবং এই প্রসেসরের সাথে র্যাম রম ভেরিয়েন্টটাও বেশ ভালো মানাইছে এবং এই বাজেট অনুযায়ী এটা বেশ খাপ খেয়ে গেছে। 6GB র্যাম থাকাতে মাল্টিটাস্কেও খুব সুবিধা পাচ্ছিলাম। এখানে মাল্টিটাস্কিংও খুব স্মুথ পাচ্ছিলাম আমরা, কোনো প্রকার টাচ লেটেন্সি ইস্যু ছিল না এবং বেশ ভালোই লেগেছে আমাদের কাছে ফোনটি চালানোর সময়। এক্সপিরিয়েন্স অন্যান্য ফোনের চেয়ে আমার কাছে এটা বেটার মনে হয়েছে। ফোনটিতে অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ফাস্ট ছিল, তবে মাঝে মধ্যেও খুব একটা ল্যাগিং বা হিকাপের সম্মুখীন আমি হইনি এবং এটা বেশ ভালো এক্সপিরিয়েন্স দেবে ডে টু লাইফে। ব্যাটারি হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং তার সাথে ব্যবহার করা হয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই বাজেটে কোনো প্রকার ব্যাটারি নিয়ে কমপ্লেন থাকার কথাই না এবং ব্যাটারি যে 5000 এমপিআর, এটাতে বেশ মডারেট ইউজাররা মোটামুটি 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন এবং যারা হেভি ইউজার আছেন তারা মোটামুটি 1 দিনের বেশি ব্যাকআপ পাবেন। এটা দিয়ে ফুল স্ক্রিন অন টাইম পাওয়া যাবে 8 ঘন্টার মতো এবং 1.5 ঘন্টারও কিছুটা বেশি সময় লাগবে ফোনটিকে ফুল চার্জ করতে। এবং অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং টপে থাকছে FuntaOS 11। FuntaOS 11 এই র্যাম রম ভেরিয়েন্টের সাথে বেশ ভালো মানাইছে এবং এখানে স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম আমরা ওভারঅল। চার্জিং অ্যানিমেশন সহ ফেস আনলকের অ্যানিমেশনটাও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এই দুটির অপশন আপনারা সেটিংয়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই FuntaOS 11-এ ডার্ক মোড সহ আই প্রোটেকশন আছে, যা আপনার ডে টু ডে লাইফে কিছুটা হলেও হেল্পফুল হবে। সো ভিউয়ার্স, আপনারা মোটামুটি অনেকটাই জানতে পারলেন যে এটা আসলে কোন ধরনের কাস্টমারদের জন্য। আর আমি যদি মূলত বলি, এই ফোনটার মূল হাইলাইটেড ফিচার হচ্ছে এর গেমিং প্রসেসর, অন্যদিকে 720p ডিসপ্লে এবং ব্যবহার করা হয়েছে ইউএসবি পোর্ট এবং না থাকা হচ্ছে এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে না এবং এখানে অনেকাংশে কস্ট কাটিং ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটিকে ওভারঅল একটি অলরাউন্ডার ফোন বলা যায় না, কারণ এখানে ডিসপ্লেতে ল্যাকিং থাকছে, ক্যামেরাতে ল্যাকিং থাকছে এবং ডিজাইনেও কিছুটা ল্যাকিং থাকছে। তারপরেও যারা এই ফোনটি 18,000 টাকায় পারচেস করতে চান তারা কেন করবেন তার একটি মূল কারণ অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।